বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা অভিযোগ তুলেছেন যে রাশিয়া এবং চীন তাদের করোনা ভাইরাসের টিকা নিতে অন্য দেশগুলোকে বাধ্য করছে। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। কমিশনের একজন সদস্য বলছেন, সুষ্ঠু ভোটের স্বার্থেই এটা তাদের হাতে থাকা উচিত। ইভিএম এ যেহেতু আমরা ভোট গ্রহণ করছি, ইভিএম এর জন্য জাতীয় পরিচয়পত্রটা কিন্তু অত্যন্ত ম্যাটার করে। এটা ভোটার তালিকা আর জাতীয় পরিচয়পত্র একটাই প্রতিষ্ঠানের মধ্যে থাকে, তাহলে ইভিএম এর যে ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা সেটাও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী হারের পর বিজেপিতে প্রকাশ্য কোন্দল। থাকছে বিজ্ঞানের আসর। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান অভিযোগ তুলেছেন যে রাশিয়া এবং চীন তাদের করোনা ভাইরাসের টিকা নিতে অন্যান্য দেশকে বাধ্য করছে। তিনি বলেছেন, টিকা কূটনীতির নামে এই দুটি দেশ এমন সব প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যা তারা আসলে রক্ষা করতে পারছে না। মিস্টার সালিভান দাবি করেন, জুন মাসের শেষ নাগাদ চীন এবং রাশিয়ার চেয়ে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে অনেক বেশি টিকা দেবে। প্রেসিডেন্ট বাইডেন G7 শীর্ষ বৈঠকে টিকার ব্যাপারে একটি বিশ্ব পরিকল্পনা ঘোষণা করবেন। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র $25,000 কোটি খরচ করবে এমন এক পরিকল্পনার কথা জানার পর চীন অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র সন্দেহ বাতিগ্রস্ত বিভ্রমে ভুগছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনকে একটি হুমকি হিসেবে দেখা বন্ধ করা। মার্কিন সেনেটে অনুমোদিত এই বিলটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টরের মতো ক্ষেত্রে গবেষণার জন্য অর্থ সংস্থান করবে। এল সালভাদোর বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসাবে গ্রহণ করেছে। এটি হচ্ছে প্রথম দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে জাতীয় মুদ্রায় পরিণত করল। ঐতিহাসিক এই পদক্ষেপ এল সালভাদোরের কংগ্রেসে অনুমোদিত হয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এল সালভাদোরকে দেওয়া তাদের ঋণের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বসবাসযোগ্যতার বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকা এক বিশ্ব সূচকে বিশ্বের 4র্থ খারাপ নগরী বলে চিহ্নিত হয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই সূচক প্রকাশ করে। 2021 সালের এই তালিকার 140টি দেশের মধ্যে ঢাকার অবস্থান হয়েছে 137তম। তালিকায় ঢাকার নিচে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি, নাইজেরিয়ার লেগস এবং সিরিয়ার দামেস্ক। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ এবং তার ছেলে ওলেকজান্ডারের বিরুদ্ধে 2 বছর আগে যেসব নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়নের বিচারকরা সেসব বাতিল করে দিয়েছেন। লাক্সেমবার্গের জেনারেল কোর্টের আদেশে বলা হয়েছে, 2014 সালে আরোপ করা নিষেধাজ্ঞা নবায়ন করায় মিস্টার ইয়ানুকোভিচ যে ন্যায় বিচার পাচ্ছেন, ইউরোপিয়ান কমিশন সেটা নিশ্চিত করতে পারেনি। যুক্তরাজ্যের একটি আদালত ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের একটি মেয়ে শিশুর লাইফ সাপোর্ট খুলে ফেলার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট তাকে ইসরায়েলে নিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করতে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসকে অনুরোধ করেছেন। এক চিঠিতে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেছেন, 2 বছর বয়সী এই মেয়েটির আল্ট্রা অর্থোডক্স ইহুদি পিতামাতার ধর্মীয় বিশ্বাস তার চিকিৎসা বন্ধ করে দেওয়াকে সমর্থন করে না। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন রেডিওতে, FM এবং শর্টওয়েভ বেতার তরঙ্গে এবং bbcbangla.com-এ। এই অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের একজন সদস্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব কমিশনের কাছে রাখার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রশ্নে সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সরকার চাইছে দায়িত্ব বদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে, কিন্তু নির্বাচন পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, দায়িত্বের হাত বদল হলেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে যথাযথ ব্যবস্থাপনা বা সেবার মান নিশ্চিত করা সম্ভব কিনা সেটা নিয়ে
অনেক প্রশ্ন আছে। ঢাকা থেকে এ নিয়ে শুনুন কাদির কল্লোলের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পাসপোর্ট সেবা কার্যক্রম। এখন এই মন্ত্রণালয়কে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও পাসপোর্ট দেওয়ার কার্যক্রম নির্বিঘ্ন করতে বিভিন্ন সময় কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নেওয়ার কথা বলে থাকে, কিন্তু মানুষের ভোগান্তি বা হয়রানির নানা অভিযোগ থাকছেই। উত্তরের একটি জেলা থেকে একজন যুবক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে কাজের জন্য যেতে পাসপোর্ট করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে তাঁর ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। দালাল তার কাছে প্রথমে ৮,০০০ টাকা নিয়েছিল, এরপর দালাল তার পাসপোর্ট তুলে নিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। ওই যুবক বাধ্য হয়ে দর কষাকষি করে টাকার অঙ্ক কিছুটা কমিয়ে সেই টাকা দিয়েই পাসপোর্ট হাতে পেয়েছিলেন। তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে এবং কণ্ঠ দিতে রাজি হননি। ঢাকায় একজন শিক্ষার্থী মাহমুদুল হাসান বিদেশে পড়তে যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে হয়েছেন ভিন্ন ধরনের এক পরিস্থিতির মুখোমুখি। আমি যখন পাসপোর্টের জন্য অফিসে গেছি তখন তারা জাস্ট সেই সময় আমার তখন 18+ হয়েছে, মাত্র কয়েকদিনের ব্যবধান। তো সেই সময় তারা বলে যে 18+ হলে তোমার অবশ্যই এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট হবে না, শুধু জন্ম নিবন্ধন হবে। তারপরে একজন দালাল আসলো, সে বলে যে আপনি কি জমা দিতে চান, পাসপোর্টের মানি জমা দিতে চান, তারপরে কাগজপত্র জমা দিতে চান। আমি বললাম না, আমি এগুলো করতে চাই না। পরে এনআইডি কার্ডের ব্যাপারে একটু খোঁজ খবর করলাম, তারপরে দেখলাম যে এটা বিশাল একটা প্রক্রিয়া। আমাকে এলাকায় যেতে হলো, এলাকায় সব কাগজপত্র প্রায় 1 মাস ধরে ঘুরে ঘুরে সবকিছু ঠিকঠাক করে দিতে হলো। অন্যদিকে নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমের ক্ষেত্রেও বিভিন্ন সময় মানুষের ভোগান্তির নানা অভিযোগ উঠেছে। নাম, পরিচয় এবং জন্ম তারিখ ভুলের অনেক অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। জীবিত মানুষকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ নিয়েও সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা হয়েছে। এমনই একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তিনি কাগজপত্র নিয়ে নিজেকে জীবিত প্রমাণের চেষ্টায় রয়েছেন। আমার জাতীয় আইডি কার্ড, আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যে ওনারা বললো যে এটা আপনার নকল কার্ড, এটা আসল কার্ড না। ওখান থেকে আমি আবার ওই নির্বাচন অফিসে গেলাম, তা ওনারা বললো যে এটা আপনার মৃত্যু দেখানো হয়েছে 2019 সালে। তা বলছি আমি তো জীবিত, তা কিভাবে মৃত্যু দেখানো হলো? তা আমার এই কাগজপাতি কিভাবে আবার এই নাম্বারটা 1 হবে, সেটা আপনারা অতি দ্রুত যাতে সংশোধন করা যায়। তা আমি আজ প্রায় 3 মাস ধরে ঘুরছি পাস, আমার সে কাগজপাতি এখনো কমপ্লিট হয়নি। পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের সেবা নিয়ে গবেষণা রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার পেছনে নির্বাচন কমিশনের দক্ষতার অভাব অন্যতম কারণ, কিন্তু পাসপোর্ট সেবার ক্ষেত্রে দালাল চক্র এবং দুর্নীতির বিষয় তারা গবেষণায় পেয়েছেন। তিনি বলছিলেন, প্রশ্নটা উত্থাপিত করা খুবই যৌক্তিক, যেটা আসলে মানুষের সেবার মানের ক্ষেত্রে কতখানি এটা যথার্থ হবে। তবে সরকারের পক্ষ থেকে দায়িত্ব বদলের সিদ্ধান্তের কারণ সম্পর্কে সেভাবে কিছু বলা হয়নি। অন্যান্য দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই এই দায়িত্ব থাকার বিষয়কে যুক্তি হিসেবে তুলে ধরেছেন কয়েকজন মন্ত্রী। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ছবিসহ ভোটার তালিকা তৈরির অংশ হিসেবে প্রথমে ভোটার পরিচয়পত্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরে এর বদলে জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয়। তখন সেনাবাহিনীর সহায়তায় নির্বাচন কমিশন ডাটাবেস তৈরি করে জাতীয় পরিচয়পত্র দিয়েছিল। আর সে সময় থেকেই কমিশন সারা দেশে নির্বাচনী কর্মকর্তাদের দিয়ে এই কার্যক্রম চালিয়ে আসছে। 2010 সালে আইন প্রণয়ন করেও কমিশনকে আইনগতভাবে এই দায়িত্ব দেয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই দায়িত্ব দেওয়ার আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। একজন নির্বাচন কমিশনার কবিতা খানম তাদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে বলছিলেন, একই জনবল, একই ইকুইপমেন্ট, একই ডাটাবেস, সার্ভার এবং অর্থের যে ব্যাপারটা সবকিছু কিন্তু একটার মাধ্যমে ভোটার তালিকার সঙ্গেই করা হয়েছে। আমাদের তো জাতীয় পরিচয়পত্রের জন্য আলাদা কোনো এস্টাবলিশমেন্ট নাই, জনবলও নাই, প্লাস সার্ভারও নাই। সার্ভার কিন্তু যে ডাটাবেস, সেটা কিন্তু ভোটার তালিকা, সেটাই আমরা বলতে পেরেছি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের কার্যক্রমের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। এখন সেটা বাস্তবায়নের বিষয় বলে তিনি উল্লেখ করেন। ঢাকা থেকে কাদির কল্লোলের রিপোর্ট। বাংলাদেশে প্রথম শ্রেণীর পৌরসভাগুলোতে একজন করে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম শ্রেণীর পৌরসভা বলতে সিটি কর্পোরেশনের বাইরে পুরনো এবং বড় জেলার পৌরসভাকে বোঝানো হয়। সরকারের স্থানীয় সরকার বিভাগ বলছে, এই প্রধান নির্বাহীরা হবেন জেলা প্রশাসনে কর্মরত প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সরকারের এই সিদ্ধান্ত
আমলাতন্ত্র এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে। কেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, খোঁজ নিয়েছেন সায়েদা আক্তার। বাংলাদেশে এই মুহূর্তে মোট পৌরসভার সংখ্যা ৩২৮টি। এর মধ্যে প্রথম শ্রেণীর পৌরসভার সংখ্যা ১৯৪। স্থানীয় সরকার বিভাগ বলছে, প্রাথমিকভাবে সরকারের সিদ্ধান্ত কেবল প্রথম শ্রেণীর পৌরসভাতেই প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হবে। এরপর পালাক্রমে সব পৌরসভাতেই সিইও নিয়োগ করা হবে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন, এই মুহূর্তে দেশের 10টি পৌরসভাতে সিইও হিসেবে 10 জন সরকারি কর্মকর্তা কাজ করছেন। এ মাসের শুরুতেই মেহেরপুর এবং কক্সবাজার পৌরসভায় 2 জন কর্মকর্তা সিইও হিসেবে কাজ শুরু করেছেন। সিনিয়র সচিব মিস্টার আহমেদ বলছেন, পৌরসভা আইন 2009 প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিষয়টি বলা আছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী সিইও হবেন জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা। কারণ পৌরসভাগুলোতে পুরোকে সচল করার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করি। যেহেতু লোকাল গভর্নমেন্ট এটার দেখভাল করে থাকে, আমরা দেখলাম যে আমাদের এই পৌরসভাগুলোতে একটা পদ থাকার পরেও আমরা কিন্তু ওখানে কোনো লোক নিয়োগ দিতেছে না। এই জন্য আমরা জনপ্রশাসনকে অনুরোধ করেছি যাতে ওখানে লোক দেওয়া হয়। ওখানে বলে দেওয়া আছে, যদি সরকারের তরফ থেকে, মন্ত্রণালয় থেকে যদি কোনো কর্মকর্তা নিয়োগ না দেওয়া সম্ভব হয় না, কারণ জনবলের সংকট থাকে, তাহলে জেলা প্রশাসক ক্ষেত্রে একদম স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে। জেলা প্রশাসক যাতে একজন কার্যালয়ের একজন সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তাকে পৌরসভাতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবেন। মিস্টার আহমেদ বলছেন, বেশিরভাগ পৌরসভাতে রাজস্ব আদায়ের কাজটি নিয়মিত হয় না, যে কারণে অনেক পৌরসভায় নিজের কর্মীদের বেতন ভাতা নিজেরা সংস্থান করতে পারে না। এই কারণে পৌরসভার কার্যক্রমে গতি আনতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এদিকে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের কয়েকটি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে দেখা গেছে, তাদের অনেকেরই আশঙ্কা এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজের পরিবেশ ব্যাহত হতে পারে। নাম প্রকাশ করে মন্তব্য করতে চাননি তাদের কেউই। তবে জনপ্রতিনিধিদের আরেকটি অংশ প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন কোথা থেকে হবে সে নিয়ে চিন্তিত। যেমনটি বলছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী। জনপ্রতিনিধিকে দিয়ে যে প্রত্যাশা আমাদের সরকার করে, সেটা জনপ্রতিনিধিদের দিয়ে 100% অ্যাচিভমেন্ট করা সম্ভব না, যার জন্য 90% পৌরসভার বেতন হয় না। বিদ্যুৎ বিল বকেয়া, বিভিন্ন খাজনা বকেয়া, একটা বিচ্ছিরি অবস্থা। আমি সরকারের সঙ্গে পুরোপুরি একমত। তবে একটি বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি, এদের বেতন ভাতা নাকি পৌরসভা থেকেই হবে। আমার মনে হয় বেতনটা যদি ওনারা সরকারি ভাবেই পেত, তাহলে মনে হয় ওনারা আরো কঠোর পদক্ষেপ নিয়ে কাজগুলো করতে পারতো, যদি করতে চান। বাংলাদেশে সাধারণত উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সঙ্গে প্রায়শই প্রশাসনের দ্বন্দ্ব দেখা যায়। এখন স্থানীয় সরকার বিশেষজ্ঞদের আশঙ্কা সেই দ্বন্দ্ব সামনের দিনে পৌরসভার ক্ষেত্রেও ঘটতে দেখা যাবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলছেন, সরকারের এই সিদ্ধান্তের ভালো এবং মন্দ দুই দিকই আছে, তবে সেক্ষেত্রে দেখতে হবে সরকার এর মাধ্যমে ঠিক কি অর্জন করতে চায়। একটা হচ্ছে, এতে করে পৌরসভাগুলোতে দক্ষ যোগ্য জনবলের অভাব আছে। দক্ষতা বৃদ্ধি করতে হবে ভিতর থেকে, পৌরসভার ভিতর থেকে যারা আছে এখন তাদেরই সক্ষমতা বাড়াতে হবে। আর একটা দিক হচ্ছে, হ্যাঁ, একজন সরকারি কর্মকর্তা ওটা থাকলে এটা পৌরসভার নিজেরও কিছু সুবিধা আছে। অসুবিধাও হচ্ছে যে এখন আমাদের দেশের যে ঐতিহ্য প্রশাসনের, তাতে আমরা দেখতে পাচ্ছি উপজেলাগুলোতে নির্বাহী অফিসার আছেন একজন, নির্বাহী অফিসার কিন্তু এখন চেয়ারম্যানদেরকে ঠিক মানতে চান না, কারণ সরকার নির্বাহী অফিসারের কথা শুনে, চেয়ারম্যানের কথা শুনে না। ঠিক একই জিনিস পৌরসভা তো আছে। তাই নতুন সরকারি কর্মকর্তা দেওয়াটা যদি ক্যাপাসিটি বিল্ডিং এর প্রশ্নে মনে করি আমি, সেটা খুব একটা ভালো কাজ হবে না। যদি সরকার নিজের সংযোগ তৈরির জন্য দিয়ে থাকে, তাহলে এটা সরকার এটা সফল হবে। এদিকে দেশের পৌরসভাগুলোর জনপ্রতিনিধিদের সংগঠন মিউনিসিপাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ বলছে, সরকারের সিদ্ধান্ত তারা মেনে নেবে, তবে তাদের দাবি সরকারি সিইওর বেতন ভাতা যেন সরকার নিজেই নির্বাহ করে। ঢাকা থেকে সায়েদা আক্তার। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপির ভেতরে যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। কোথাও বিজেপির কর্মীরা দলের রাজ্য সভাপতিকে ঘেরাও করছেন, অনেকে আবার দলের ব্যর্থ নির্বাচনী কৌশলের সমালোচনায় মুখর হয়েছেন। বিজেপি বলছে, ভোটে হেরে যাওয়ার হতাশা থেকে কেউ কেউ এ ধরনের
অবাঞ্ছিত কাজ করছেন। তৃণমূল কংগ্রেস বলছে অন্য দলের নেতানেত্রী ভাঙিয়ে নিয়ে গিয়ে বিজেপি আকারে বড় হলেও তা যে কৃত্রিম ছিল এখন তা বেরিয়ে পড়ছে। এ বিষয়ে বিস্তারিত শুনুন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর রিপোর্টে। বিধানসভা ভোটের মাসখানেক পর থেকে গত কয়েকদিন ধরে রাজ্য বিজেপির একাধিক নেতা বেসুরো গাইতে শুরু করেছেন। কেউ সামাজিক মাধ্যমে পোস্ট করে বলছেন বিজেপির উচিত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা না করে আত্মসমালোচনা করা। কেউ বলছেন অন্য রাজ্য থেকে বিপুল সংখ্যায় অবাঙালি নেতাদের নিয়ে এসে প্রচার করানোর কৌশলটাই ভুল ছিল। কেউ আবার দলীয় রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা লিখছেন। কোথাও দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে রাজ্য সভাপতিকে ঘিরে রেখে বিক্ষোভও দেখানো হচ্ছে। আবার কেউ কেউ দলের গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে যাচ্ছেন। দলের নেতাদের একাংশের এই মনোভাবের কারণ কি জানতে চেয়েছিলাম বিজেপির বিধায়ক ও দলের মহিলা শাখার প্রধান অগ্নিমিত্রা পালের কাছে। আর যদি আমরা জিততাম তাহলে তো এত ক্ষোভ বিক্ষোভের কোনো প্রশ্ন হতো না। তখন দেখতেন আজকে সুখের দিনের পায়রা যেটা বলে আর কি, সেখানে আর কোনো সমালোচনা হতো না। আমরা জেনুইনলি ভেবেছিলাম যে আমরা সরকার গড়বো এবং 200-র ওপর সিট পাবো। আজকে যখন এতই খারাপ ফলাফল হয়েছে সেই কারণেই মানুষ জেনুইনলি তারা খুবই আশাহত, হতাশ, এবং সে কারণেই আজকে এই বিক্ষোভ হতে পারে। পার্টির দোষ আছে, পার্টির অনেক দোষ আছে, সেই কারণেই আজকে আমরা হেরেছি। আমরা সেগুলো স্বীকার করছি, আমরা সেগুলো ইন্ট্রোস্পেক্ট করছি। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু ওয়াশ ইউর ডার্টি লিনেন ইন পাবলিক, সেটা তো উচিত নয় বিইং আ সিনিয়র লিডার। এরই মধ্যে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন এবং জাতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গতকাল বৈঠক করার পরে আজ তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই গুরুত্বপূর্ণ বৈঠক করতে যে মিস্টার অধিকারী দিল্লি যাচ্ছেন তা জানতেনই না বলে মন্তব্য করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির অভ্যন্তরে যা চলছে তার দিকে নজর রাখছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলও। দলটির নেতা অধ্যাপক ওম প্রকাশ মিশ্র বলছিলেন, বাংলায় বিজেপির তথাকথিত উত্থান সেটা কিন্তু কৃত্রিম ভাবেই আর কি তৈরি হয়েছিল। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা যেভাবে বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের প্রচেষ্টা করেছিল সেটার একটা সুফল আপনি বলতে পারেন তারা পেয়েছে ইলেকট্রালি, যেটা দুর্ভাগ্যজনক কিন্তু সেটাই বাস্তব। এবং তার ফলে বিজেপির এই তথাকথিত উত্থান, কিন্তু এটা যেহেতু কৃত্রিম, এর ফলে বাংলা বিজেপিতে অব্যবস্থা আর উদ্বেগ সেটা কিন্তু স্বাভাবিক। বিজেপির মতো একটা সুশৃঙ্খল দল যারা নিজেদের পার্টি উইথ আ ডিফারেন্স বলে দাবি করে থাকে, সেখানে দলীয় কৌশল এবং নীতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়া কিভাবে বিশ্লেষণ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কথা বলেছিলাম বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্রর সঙ্গে। লোকসভায় যে সাফল্য সেটা ছিল একমাত্র বিশেষভাবে তার কৃতিত্ব প্রাপ্য দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নিশ্চয়ই একটা কারণ। তারপর দিলীপ ঘোষকে কিছুটা বাইপাস করেই আমার মনে হয়েছে যে দলটাকে যে চেহারা দেওয়া হলো দ্রুত বাড়িয়ে তোলার জন্য, এবং তারপর যা ফল হয়েছে মানে অনেকগুলো জটিলতা তৈরি হলো। একটা তো পুরনো নতুন, একটা হচ্ছে রাজ্য নেতারা গুরুত্ব পেলেন না, একটা হচ্ছে শুভেন্দুকে বিরোধী দলনেতা করা হলো, তাকে দিল্লিতে রাখা হচ্ছে, সে খবর পুরনো নেতারা জানতে পারছেন না। বিজেপি আসলে এই জিনিসটা অন্য অন্য রাজ্যে করে সফল হয়েছে, পশ্চিমবঙ্গে অঙ্কটা মেলেনি। এইটার জন্য বিজেপি তৈরি ছিল না, ফলে কিছু জটিলতা যে দেখা যাচ্ছে, এবং সেটা আমার ধারণা আরো কিছুদিন চলার পর হয়তো একটা স্থিতি নেবে। একের পর এক নেতা, যার মধ্যে ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া নেতারা যেমন আছেন, তেমনই আছেন দীর্ঘদিনের বিজেপি নেতাকর্মী, এমনকি আরএসএস ঘনিষ্ঠ নেতারাও। তাদের প্রকাশ্য ক্ষোভ নিয়ে কি পদক্ষেপ নেয় বিজেপি, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞানের আসর পরিবেশন করছেন মিজানুর রহমান খান। মহাকাশে সামুদ্রিক প্রাণী স্কুইড পাঠাচ্ছে নাসা। বিজ্ঞানীরা বলছেন নভোচারীদের স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব পড়ে সেটা জানতেই এই মিশন। কি সমস্যা হয় নভোচারীদের? আজকে আপনি যখন হাত ধুচ্ছেন, কলটা খুললে জলটা হাতে পড়ে যাচ্ছে, সেইটা স্পেসে হবে না। ইভেন আপনি যদি বাথরুমে যে যান সেই ফাংশনটাও সম্ভব নয়। আগামী মাসেই ভাইকে নিয়ে মহাশূন্যে বেড়াতে যাবেন আমাজনের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা 100-রও বেশি বেবি স্কুইড এবং 5,000-এর মতো একটি আণুবীক্ষণিক প্রাণী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠাতে যাচ্ছে। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে বৃহস্পতিবার আরও কিছু যন্ত্রপাতির সঙ্গে তাদের মহাকাশে পাঠানো হবে। নাসার বিজ্ঞানীরা আশা করছেন মহাকাশ অভিযানের সময় নভোচারীদের দেহে কী ধরনের প্রভাব পড়ে এই পরীক্ষার মাধ্যমে সেটা জানা সম্ভব হবে। তারা বলছেন জীবাণুর সঙ্গে প্রাণীর সম্পর্ক বুঝতে এই গবেষণা তাদের সাহায্য করবে। নাসা বলছে দীর্ঘমেয়াদী অভিযানের সময় নভোচারীদের স্বাস্থ্য রক্ষায় কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এই গবেষণা থেকে সে বিষয়েও ধারণা পাওয়া যেতে পারে। তারা বলছেন একজন নভোচারী 6 মাস মহাকাশে থাকলে তার শরীরের পেশি 40% ক্ষয় হয়ে যায়। নাসার একজন বিজ্ঞানী জেমি ফস্টার, যিনি এই প্রকল্পের সঙ্গে জড়িত, তিনি বলছেন মানুষ এবং পশু পাখির পরিপাকতন্ত্র এবং রোগ প্রতিরোধী ব্যবস্থা বিভিন্ন অণুজীবের উপর নির্ভরশীল, কিন্তু মহাকাশে যাওয়ার পর মানবদেহে কী ধরনের পরিবর্তন ঘটে সে বিষয়ে আমাদের পুরো ধারণা এখনও নেই। মহাকাশে স্কুইড পাঠানোর এই মিশন থেকে সে বিষয়ে জানা যাবে। এই অভিযান নিয়ে আমি কথা বলছিলাম নাসার মহাকাশ বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সঙ্গে। শুরুতেই জানতে চেয়েছিলাম এই অভিযান থেকে নাসা কি অর্জন করতে চায়। মানুষের যে শরীর আর মন সেটা স্পেসে থাকার মতো ঠিক নয়। এই যে জিরো গ্র্যাভিটিতে যে থাকা স্পেসে, তাতে ক্যালসিয়াম লস হয় বোনস থেকে, মাসেলস উইক হয়ে যায়, আর অনেক ইন্টারাকশন আছে যেগুলো আমরা ইভেন জানি না যেটা এফেক্ট করবে। আর মন যেটা সাইকোলজি, মানুষের সাইকোলজি, মানুষ হচ্ছে সোশ্যাল একটা অ্যানিমাল। আমরা সমাজে থাকতে ভালোবাসি। তো আপনাকে যদি একটা বন্ধক বাক্সর মধ্যে স্পেসে পাঠিয়ে দেওয়া হলো 3 বছরের জন্য, তাহলে কি আপনার মনের অবস্থা কি থাকবে? ইন্ডিকেশন হচ্ছে ঠিক ভালো থাকবে না। এইগুলো বোঝার জন্যে যেই এক্সপেরিমেন্টটা বললেন, এটা একটা ছোট স্টেপ। তো মানুষের ডাইজেস্টিভ সিস্টেমে, মানুষের শরীরের মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া, জীবাণু থাকে যাদের ইন্টারাকশনে আমাদের বডিলি ফাংশনটা নর্মাল থাকে। স্কুইডের যে হজম করার মেকানিজম, তার সঙ্গে ব্যাকটেরিয়ার কি ইন্টারাকশন হচ্ছে সেইটা বোঝার জন্য এই স্কুইড পাঠানো হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস। কিন্তু মহাকাশে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তো ইতিমধ্যেই নভোচারীরা আছেন এবং তারা সেখানে 6 মাস 1 বছর ধরে সেখানে থাকছেন। কিভাবে থাকছেন তারা? তারা ওয়েটলেসনেসে চেষ্টা করছেন, ধরুন অনেক এক্সারসাইজ করে কোনো রকমে। এটা একটা অজানা। যখন দেখবেন ওরা ফিরে আসে, দেখবেন তখনই প্রেস কনফারেন্স হয় না, কিছুক্ষণ পরে প্রেস কনফারেন্স হয়। আর যখন দেখবেন যে ওরা তখনই হাঁটছে না, তখন মাসল ইউজের একটা অসুবিধা হয়। আর ইভেন আপনার অ্যাস্ট্রোনটের দেখবেন, যদি ইন্টারভিউগুলো দেখেন, অনেকে বলবে যে একটা রিহ্যাবিলিটেশন পিরিয়ড ফর মাসলসের দরকার হয়। ইভেন চোখের অসুবিধা হয়, বিকজ চোখে ফ্লুইডের একটা প্রেশারে থাকে। জিরো গ্র্যাভিটিতে ইটস নট আন্ডারস্টুড যে কি করে লং টার্ম অ্যাডজাস্ট করবে। আপনি একটা কথা বলছিলেন যে মানুষের বা নভোচারীর মহাকাশে ডাইজেস্টিভ সিস্টেম কিংবা ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে সেটা এই গবেষণা থেকে বোঝা যাবে। একই তো মানুষ, পৃথিবীতে একরকম, আবার জিরো গ্র্যাভিটিতে মহাকাশে গেলে এই একই সিস্টেম আবার অন্যরকম। এটা কেন? কেননা গ্র্যাভিটি আর ভ্যাকিউম, এই দুটোই একটা প্রেশারের একটা ডিফারেন্স। আর গ্র্যাভিটি, ধরুন আজকে আপনি যখন হাত ধুচ্ছেন, কলটা খুললে জলটা হাতে পড়ে যাচ্ছে, সেইটা স্পেসে হবে না। কিংবা আপনি যে একটা জায়গা থেকে, ঘরের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেঁটে চলে গেলেন, সেইটা স্পেসে সম্ভব নয়। ইভেন আপনি যদি বাথরুমে যে যান, সেই ফাংশনটাও সম্ভব নয়। তো সেটাও ট্রেন করতে হয়। তো পৃথিবীতে তো বহু প্রাণী আছে, বহু লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে। তো এই দুটো প্রাণীকে, বেবি স্কুইড এবং টার্ডিগ্রেডস, তাদেরকে কেন বাছাই করা হলো মহাকাশে পাঠানোর জন্য? এইটা বায়োলজিতে আপনি
চেষ্টা করেন যে একটা এরকম একটা স্যাম্পল সিস্টেম একটা নিয়ে স্টাডিটা শুরু করতে। এখন ওই স্যাম্পল সিস্টেমটা কেন চুজ করেছেন, প্রবাবলি হয়তো সবচেয়ে ডেফিনিটিভ আনসার্স পাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরুন ফ্রুট ফ্লাইতে অনেক টেস্টিং হয়, কিংবা ধরুন ইঁদুরে অনেক টেস্টিং হয়। মোস্ট লাইকলি বায়োলজি পার্সপেক্টিভে হয়তো কিছু ডেফিনিটিভ আনসার পাওয়া যেতে পারে। কিন্তু এটা আপনি আপনার পয়েন্টটা যেটা, সেটা একটা খুব আপনি রাইট, যে হতে পারে যে ফ্রুট ফ্লাই আর মাউস আর স্কুইডে ডিফারেন্ট রিয়াকশন হবে আর মানুষে ডিফারেন্ট রিয়াকশন হবে, সেটাও সম্ভব। কিন্তু কোথাও একটা গবেষণাটা শুরু করতে হবে। আর অফকোর্স জিনিসটা গবেষণাটা অনেক দিন ধরে সময় লাগবে ফিগার আউট করতে, কিন্তু কোথাও একটা স্টার্টিং পয়েন্ট হতে হবে। তাই জন্য স্কুইডটা পাঠানো। এই যে মহাকাশে মানুষের স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব পড়ে সেটাই গবেষণা থেকে জানা যাবে। তো যেটা জানা যাবে সেখান থেকে পৃথিবীতে মানুষের যে স্বাস্থ্য সমস্যা সেটা বুঝতে, সেটার গবেষণায়, সেটার চিকিৎসায় এই গবেষণা কি কোনোভাবে সাহায্য করতে পারে, কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই পারে। সায়েন্সের একটা ব্যাপার হচ্ছে মোস্ট ডিসকভারিজ অফ সেরেন্ডিপিটাস, তার মানে কি পাবেন এটা অত জানা নেই, কিন্তু এরকম করেই অনেক ইম্পর্টেন্ট ডিসকভারি হয়েছে। হ্যাঁ, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম এক্সপেরিমেন্ট হয়েছিল কিংবা হয়তো এখনো হচ্ছে যে ক্যান্সার সেলস কি অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু পৃথিবীতে, সেই সেলস যদি আপনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে যান, সেটা কি কোনো চেঞ্জ হয় দ্য গ্রোথ রেটে? এরকম এক্সপেরিমেন্ট থেকে কিছু এরকমও বেরোতে পারে, কে জানে। হ্যাঁ, এরকম এ থেকে হতে পারে যে একটা সার্টেন এনভায়রনমেন্টে গেলে হয়তো কিছু ডিজিজ, কিছু হিউম্যান কন্ডিশন হয়তো হেল্প হতেও পারে। কিন্তু এগুলো হচ্ছে সেরেন্ডিপিটাস। এটা আপনি একদিকে এরকম এক্সপেরিমেন্ট করতে পারেন, কিন্তু তার মানে একেবারেই নয় যে রেজাল্টটা আপনি ভাবছেন সেটা ডিরেক্টলি সম্ভব হবে। বলছিলেন নাসার মহাকাশ বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ। অনলাইন সুপারমার্কেট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ঘোষণা করেছেন তারই মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের প্রথম ফ্লাইটেই তিনি খুব শীঘ্রই মহাশূন্যে বেড়াতে যাবেন। এ সময় সঙ্গে থাকবেন তার ভাই মার্ক। মিস্টার বেজোস বলেন, তার বয়স যখন 5 বছর তখন থেকেই তিনি মহাকাশে যাবার স্বপ্ন দেখতেন। আগামী 20 জুলাই নিউ শেপার্ড নামের ওই মহাশূন্য যান পৃথিবী থেকে যাত্রা শুরু করবে। সেই যানের তৃতীয় আরেকটি আসনে থাকবেন আরেকজন যাত্রী, যিনি নিলামের মাধ্যমে নির্বাচিত হবেন। ইনস্টাগ্রামের এক পোস্টে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস বলেছেন, মহাকাশে বেড়াতে যাওয়া তার আজীবনের স্বপ্ন। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুসারে তার সম্পদের পরিমাণ প্রায় 186 বিলিয়ন মার্কিন ডলার। তিনি লিখেছেন, এই যাত্রায় আমি আমার ভাইকে সঙ্গে নিয়ে যাব, যে আমার সবচেয়ে ভালো বন্ধু। মিস্টার বেজোসের ভাই মার্ক এটাকে দারুণ এক সুযোগ বলে মন্তব্য করেছেন। খবরে বলা হচ্ছে, ব্লু অরিজিনের একটি টিকিট নিলামে তোলার ঘোষণা দেওয়ার পরপরই তার দাম উঠেছে প্রায় $30 লাখ। 12 জুন এই নিলাম শেষ হবে। নিউ শেপার্ড রকেট পৃথিবীতে ফিরে আসার পর খাড়া হয়ে এটি অবতরণ করতে পারবে। মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ব্যক্তি অ্যালান শেপার্ডের নামে এই রকেটের নামকরণ করা হয়েছে। ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হচ্ছে, এই কোম্পানি যাত্রীদেরকে পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে নিয়ে যাবে, যেখানে মধ্যাকর্ষণ শক্তি থাকবে খুবই কম, আর মহাকাশ থেকে দেখা যাবে আমাদের এই প্রিয় নীল গ্রহটিকে। এরই সঙ্গে শেষ করছে এ সপ্তাহের বিজ্ঞানের আসর। বিজ্ঞানের আসর পরিবেশন করলেন মিজানুর রহমান খান। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা অভিযোগ তুলেছেন যে রাশিয়া এবং চীন তাদের করোনা ভাইরাসের টিকা নিতে অন্যান্য দেশকে বাধ্য করছে। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। কমিশনের একজন সদস্য বলছেন, সুষ্ঠু ভোটের স্বার্থে এটা তাদের হাতেই
থাকা উচিত। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সেই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।